ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বাংলা রিডিং পড়তে পারে না এবং ইংরেজি রিডিং পড়তে পারে না, এই দায় কার? সাম্প্রতিক সময়ে এই প্রশ্নটি নিয়ে এবং এই বিষয়টি নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। বিভিন্ন মত দ্বিমত, প্রশ্ন ছোড়াছুড়ি হচ্ছে, দায় চাপানো হচ্ছে। তো একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কিছু বিষয় নিয়ে কথা বলার প্রয়োজন অনুভব করছি। আমি চেষ্টা করেছি যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই সবগুলো আলোচনায় আপনারা গুগল থেকে বা অনলাইনের বিভিন্ন সোর্স থেকে আপনারা চাইলে যাচাই করতে পারবেন। যে বিষয়টা নিয়ে মূলত আলোচনার শুরু হয়েছিল সেটি হচ্ছে একজন ইউনু মহোদয়, তিনি একটি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়েছিলেন এবং সেখানে একটি ক্লাসরুম ভিজিট করেছিলেন এবং ভিজিটের মধ্যে উনি দেখলেন বিভিন্ন পর্যায় থেকে, সামনে থেকে, পেছন থেকে বা বিভিন্ন লেয়ার থেকে তিনি শিক্ষার্থীদেরকে প্রশ্ন করেছেন। রিডিং বলার জন্য বলেছেন, তাদের মধ্যে বেশিরভাগই পারে নাই বা অনেকেই পারে নাই। তো এখন হচ্ছে যে আপনারা খেয়াল রাখবেন, উনি কিন্তু শুধু ক্লাসের সামনের সারি থেকে উনি প্রশ্ন করেন নাই, আবার শুধুমাত্র পেছনের সারি থেকে উনি প্রশ্ন করেন নাই। উনি একটা ক্লাসের বিভিন্ন লেয়ার থেকে তিনি প্রশ্ন করেছেন এবং বিভিন্ন লেয়ারের স্টুডেন্টদেরকে তিনি প্রশ্ন করেছেন। তো সেক্ষেত্রে সম্মানিত ইউনু মহোদয়ের সেই ভিডিওর নিচে আমরা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কমেন্ট দেখতে পাই। বেশিরভাগ কমেন্ট যেটা আমরা দেখতে পাচ্ছি যে তারা সবাই প্রাথমিক বিদ্যালয়ের এককভাবে একটা দোষ চাপাচ্ছেন। হ্যাঁ, আমি স্বীকার করছি এবং আমি এটা বলছি বা আমি অনুভব করি যে হ্যাঁ, আমাদের প্রাথমিক বিদ্যালয়েরও এর দায় সম্পূর্ণ এড়াতে পারেন না, কিন্তু তার আগেও অনেক বিষয় থাকে। প্রথম কথা হচ্ছে, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ওই ক্লাসের সকল ছাত্রছাত্রী কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নয়। সেখানে কিন্তু বিভিন্ন কিন্ডারগার্টেনের স্টুডেন্টও ছিল, কিন্তু যখন কোনো একটা বিষয়ে দায় চলে আসে তখন চলে আসে যে সবাই বলে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওই ক্লাসে কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাইরে কোনো ছাত্রছাত্রী ছিল না? থাকলে আমার মনে হয় ওইটাও আইডেন্টিফাই করা উচিত ছিল, যে সকল শিক্ষার্থীরা রিডিং পারে নাই তাদের মধ্যে কতজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল, কতজন বেসরকারি কিন্ডারগার্টেন বা আমরা যেটাকে কেজি স্কুল বা অন্যান্য এনজিও ভিত্তিক যে স্কুল ছিল তাদের শিক্ষার্থী কতজন ছিল। গত 4-5 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় একজন শিক্ষার্থীও ইংরেজি বিষয়ের মধ্যে পাশ করে নাই। তখন এটা নিয়ে খুব নিউজ হয়েছিল এবং ব্যাপক আলোচনা সমালোচনার উদ্ভব হয়েছিল। তখনও একদল মানুষ বলছিল যে প্রাথমিক বিদ্যালয়ের দোষ দিয়েছিল বা প্রাথমিক বিদ্যালয়ের উপরে দায় দিয়েছিল। এখন আমার প্রশ্ন হচ্ছে, প্রাথমিক বিদ্যালয়ের অবশ্যই দায় থাকতে পারে বা আছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী কি প্রাথমিক বিদ্যালয় থেকে পড়ালেখা করে গিয়েছিলেন? সেখানে কি ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী ছিল না? সেখানে কি কিন্ডারগার্টেনের শিক্ষার্থী ছিল না? সেখানে কি অন্যান্য এনজিও ভিত্তিক প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিল না? যদি সবাই থেকে থাকে তাহলে কেন শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বা সরকারি প্রাথমিক বিদ্যালয় অথবা সরকারি প্রাথমিক বিদ্যালয় এই ডিপার্টমেন্টের উপরে মানুষ দায় চাপাচ্ছে? এই দায় তো সবার নিতে হবে। এই দায় শিক্ষা ব্যবস্থাকে নিতে হবে, শিক্ষা ডিপার্টমেন্টকে নিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যদি কেউ ইংরেজিতে পাশ না করে, সেক্ষেত্রে এই দায় শুধু প্রাথমিক বিদ্যালয়কে দিয়ে আপনি এড়াতে পারবেন না। ইন্টারমিডিয়েটে ফেল করলে প্রাথমিক বিদ্যালয়ের উপরে আমরা দায় চাপাই দিই, এসএসসিতে ফেল করলেও আমরা প্রাথমিক বিদ্যালয়ের উপর দায় চাপাই দিই। আজকে হচ্ছে 21/6/2026। আজকে প্রথম আলোতে যে অনলাইন নিউজ পোর্টাল থেকে আমি একটি নিউজ আপনাদেরকে বলছি যে 34,000 প্রধান শিক্ষকের পদ শূন্য। আপনি কি চিন্তা করতে পারেন, বাংলাদেশে 65,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়, 65,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 34,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাই। তার মানে হচ্ছে এই যে প্রধান শিক্ষক নাই 34,000,
এটা একটা বিশাল বড় শূন্যতা এই ডিপার্টমেন্টের জন্য। এবং এই প্রধান শিক্ষকের এই পদের দায়িত্ব, কাজ এবং দায়ভার নিশ্চয়ই অন্য কোনো সহকারী শিক্ষককে পালন করতে হচ্ছে, এবং সেই দায়িত্ব পালন করতে গিয়ে একজন সহকারী শিক্ষক পুরাদমেই একজন প্রশাসনিক কাজের মধ্যে, ব্যস্ততার মধ্যে কাটাতে হচ্ছে। সেক্ষেত্রে ওই সহকারী শিক্ষকের ক্লাস অবশ্যই ঘাটতি হচ্ছে এবং তিনি তার সম্পূর্ণটা দিতে পারতেছেন না। এটা একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের প্রাথমিক শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে। আমাদের মোটা দাগে 12টি সরকারি বিভিন্ন দায়িত্বের কথা বলতে পারবো, যেই 12টি দায়িত্বের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদেরকে সরকার বিভিন্ন সময় এঙ্গেজ করেছেন। যেমন আমি যদি বলি, নির্বাচনী দায়িত্ব আছে, ভোটার তালিকা হালনাগাদ, জনশুমারি ও গৃহ গণনা, শিশু জরিপ, গবাদি পশু ও অন্যান্য শুমারি, উপবৃত্তি ও প্রোফাইল এন্ট্রি। আপনারা চিন্তা করতে পারবেন না যে আমাদের শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য যে কি পরিমাণ সময় এবং পরিশ্রম করতে হয়। বিশেষ করে আমাদের সার্ভার এবং অনলাইনের বিভিন্ন জটিলতার কারণে অনেক দিন, অনেক কর্মঘণ্টা আমাদের এই পারপাসে আমাদের ব্যয় হয়। সেক্ষেত্রে যে সকল সহকারী শিক্ষকরা বা যে সকল শিক্ষকরা এই ধরনের অনলাইনের কাজগুলা সহযোগিতা করেন বা করেন, তাদের কিন্তু সেই ক্লাসের ঘাটতিগুলো থাকে, অথবা তার ক্লাসের যে পরিকল্পনা, যে ম্যানেজমেন্ট অবশ্যই পাঠদানে হ্যাম্পার হয়। মিড ডে মিল তদারকি করা, তারপর বই বিতরণ করা, টিকাদান ও স্বাস্থ্য ক্যাম্প সহায়তা। আপনারা জানেন কিছুদিন আগেও বিভিন্ন, যেমন কৃমিনাশক ঔষধ ট্যাবলেট খাওয়ানো হয়, তারপর ভিটামিন এ ক্যাপসুল বা বিভিন্ন মহামারীর জন্য যেগুলো আছে। কিছুদিন আগে টাইফয়েড ভ্যাকসিন, এর আগে করোনার ভ্যাকসিন, এই ভ্যাকসিনগুলো রেজিস্ট্রেশন করা, তারপরে ভ্যাকসিনগুলো যখন ইমপ্লিমেন্ট করা হয় তখন তাদেরকে স্বাস্থ্য সহকারীদেরকে সহায়তা দান করা এবং অন্যান্য আনুষঙ্গিক কাজগুলো মিলিয়ে অনেক পরিমাণ সময় এবং শ্রম ব্যয় হয়। সেক্ষেত্রেও শিক্ষকদের তাদের শিক্ষা কার্যক্রমে কিন্তু যথেষ্ট ব্যাঘাত ঘটে আমি বলবো। সামাজিক ক্যাম্পেইন, সামাজিক বিভিন্ন ক্যাম্পেইনও কিন্তু প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদেরকে দিয়ে করা হয়। বিভিন্ন দিবস উদযাপন, বাংলাদেশের যতগুলো দিবস আছে, বিশেষ দিবস আছে, সবগুলো দিবসে কিন্তু উদযাপন করা হয় এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে উদযাপনের জন্য শ্রম, সময়, পরিশ্রম করতে হয়। সেক্ষেত্রে এই যে মোটা দাগে আমি যদি বলি, এই 12টা পাঠদানের বাহিরে গিয়েও এই 12টা কাজের মধ্যে কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সহযোগিতা করে। যে আমাদের শিক্ষক ঘাটতি, আমাদের এখনও অনেক শিক্ষক ঘাটতি আছে। আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন, আমাদের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ঘাটতি আছে। 65,000 প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 60% সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি নাই। 65,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 60% সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি নাই। তার মানে হচ্ছে একটা দপ্তরির যে কাজ, এই সকল কাজে শিক্ষকদেরকে করতে হয়। তো এটাও তো, এই যে একটা দপ্তরির দায়িত্ব, রেসপন্সিবিলিটিস, এটা একজন শিক্ষককে করতে হয়। সেক্ষেত্রেও তো একজন শিক্ষকের সময়, ব্যয় এবং তার মেন্টাল হেলথের বিষয় কাজ করে এই জায়গায়। তারপরে আয়া, সুইপার বা অফিস সহায়ক নেই। যেমন প্রতিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক আছে, টয়লেট আছে, এই টয়লেটগুলো কে পরিষ্কার করবে? ওয়াশ ব্লক আছে, কে পরিষ্কার করে? আপনারা অবাক হবেন বা অনেকে হয়তো জেনে থাকবেন, একজন শিক্ষক একদিকে ক্লাসের ঘন্টা দিতে হয়, একজন শিক্ষক একদিকে তার ওয়াশরুম পরিষ্কার করতে হয়, একজন শিক্ষক পতাকা টানাতে হয়, একজন শিক্ষক ক্লাসরুম বন্ধ করতে হয়, ক্লাসরুম তালা দিতে হয়, একজন শিক্ষক বেঞ্চ মুছতে হয়। আমাদের শিশু শ্রেণীর অনেক শিক্ষার্থী ক্লাসের মধ্যে প্রস্রাব করে দেয় অথবা পায়খানা করে দেয়। তারা তো ছোট, 3+, 4+ বা 5+ থাকে। ওই ময়লাগুলো সহ একজন শিক্ষককে পরিষ্কার করতে হয়। তারপর হচ্ছে একটা সরকারি প্রতিষ্ঠান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের কোনো অফিস সহকারী পোস্ট নাই। একটা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনেক ধরনের অফিসিয়াল কাজ থাকে, যে কাজগুলোর জন্য আমাদের প্রধান শিক্ষক অথবা কোনো না কোনো সহকারী শিক্ষককে প্রচুর ব্যস্ত থাকতে হয়। স্কুলের বিভিন্ন তথ্য নথিপত্র, তারপরে বিভিন্ন কাজ, এগুলো সামলাতে গিয়ে একজন শিক্ষকের অনেক সময় ব্যয় হয়। বারবার শিক্ষা পদ্ধতি, মূল্যায়ন পদ্ধতি এবং কারিকুলাম পরিবর্তন করাও আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার জন্য অবশ্যই একটি, আমি বলবো যে, বাধা। যদি হতাশার কথা আমি বলি, শিক্ষকদের যে আর্থিক বৈষম্য, এখন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অনার্স মাস্টার্স নিয়ে আসেন চাকরিতে, কিন্তু তারা তাদের যে সমযোগ্যতা, অন্য চাকরিতে তাদের যে গ্রেড, যে বেতন ভাতা, তারা কিন্তু এই ডিপার্টমেন্টে তারা সেটা থেকে বঞ্চিত হচ্ছে। পদোন্নতি বা শূন্যপদের সংকট, এই ডিপার্টমেন্টে পদোন্নতি না, খুব কম, পদোন্নতি নাই বললেই চলে। আপনাদেরকে যদি আমি বলি, আমি যখন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিলাম, তখন আমার যে স্যার ছিলেন সহকারী শিক্ষক, আমি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, অনার্স মাস্টার্স শেষ করার পরে আমি নিজে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হয়ে যোগদান করার 6 বছর পরেও ওই শিক্ষক আমার পাশের চেয়ারে সহকারী শিক্ষক হয়ে বসেন। এই যে বিষয়টা, আপনারা যদি মানবিক দৃষ্টিতে তাকান, যে একজন শিক্ষক সে কেন হতাশ হবেন না, সে কেন ঝিমিয়ে যাবেন না, এটা আপনারা চিন্তা করে দেখবেন। অতিরিক্ত কাজের চাপ ও শিক্ষক সংকট, যখন একটা ক্লাসে, একটা স্কুলে পর্যাপ্ত শিক্ষক না থাকে, তখন ক্লাসের চাপ অন্য শিক্ষকদের উপরে পড়ে, বা পোস্ট খালি থাকলে অথবা প্রধান শিক্ষক না থাকলে তখন দেখা যায় কোনো একজন সহকারী শিক্ষককে প্রধান শিক্ষকের দায়িত্বটা পালন করতে হয়। সেক্ষেত্রে সহকারী শিক্ষকদেরও কিন্তু ক্লাসের চাপ বেড়ে যায়। সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণ ক্লাসের গুণ বা মান ধরে রাখা সম্ভব হয় না। আরেকটা বিষয় যদি বলি, সামাজিকভাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সামাজিক মর্যাদা, এটা একটা বড় ইম্প্যাক্ট পড়ে। আসলে আমাদের শিক্ষকদের যদি সামাজিক মর্যাদা আসলে সঠিক জায়গায় আমরা না দিতে পারি, আমরা সঠিক জায়গায় না নিতে পারি, অবশ্যই এটা আমি মনে করি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের শিক্ষা বা প্রাথমিক বিদ্যালয়, প্রাথমিক শিক্ষা বা এই ডিপার্টমেন্টের উপরে অবশ্যই প্রতিবন্ধকতা তৈরি করে। সবচেয়ে আরেকটা বিষয় হচ্ছে যে দক্ষিণ এশিয়ার যতগুলো দেশ আছে, এর মধ্যে সবচেয়ে কম বেতন দেওয়া হয় বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে। তো আমরা যেহেতু ইন্টারন্যাশনাল মানের বা আন্তর্জাতিক মানের শিক্ষা চাচ্ছি, আমরা যেহেতু আশেপাশের দেশগুলোর সাথে তুলনা করে শিক্ষা চাচ্ছি, তাহলে আমরাও তো আন্তর্জাতিক মানের অথবা আশেপাশের দেশগুলোর সাথে সামঞ্জস্য রেখে আমাদের দেশের শিক্ষকদেরকে মূল্যায়ন করা উচিত। তারপর যদি বলি, বাংলাদেশের আপনার আশেপাশে যে সকল শিক্ষকরা আছেন, আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে বাংলাদেশের প্রায় আমার ব্যক্তিগত ধারণা যে বেশিরভাগ শিক্ষক এখন ঋণে জর্জরিত। তারা বিভিন্ন ব্যাংক বা বীমা কোম্পানি বা বিভিন্ন থেকে, এনজিও থেকে ঋণ নিয়ে তাদের জীবন চালাতে গিয়ে ঋণে জর্জরিত। ফলে তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তারা শিক্ষার প্রতি বা তাদের ক্লাসের প্রতি বা পাঠদানের প্রতি কিন্তু মনোনিবেশ করতে পারে না, কিছুটা হলে বাধাগ্রস্ত হয়। পাশাপাশি তারা তখন সেই ঋণের বোঝা পূরণ করতে গিয়ে তারা অন্যান্য পার্ট টাইম কিছু করার চেষ্টা করে। অনেকে কৃষি বা প্রাইভেট অথবা ব্যবসা করার চেষ্টা করে, যদিও করাটা উচিত নয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি করা উচিত নয়, কিন্তু করার চেষ্টা করে। কারণ হচ্ছে যে মানুষের আসলে ক্ষুধা থাকলে তখন মানুষ স্বাভাবিকভাবেই ক্ষুধা মেটানোর জন্য চেষ্টা করবে। প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 25% অভিভাবক প্রাথমিক বিদ্যালয়ের
25% অভিভাবক সচেতন। এটা আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন, আপনি অথেন্টিক সোর্স থেকে আপনি এই তথ্যটা পাবেন যে প্রাথমিক বিদ্যালয়ের কত শতাংশ অভিভাবক সচেতন। তাহলে দেখবেন যে 25% অভিভাবক সচেতন এবং 75% অভিভাবক অসচেতন। আপনি চিন্তা করতে পারেন, একটা প্রতিষ্ঠানের 75% অভিভাবক যদি অসচেতন থাকে, তাহলে এই প্রতিষ্ঠানের শিক্ষার মান ডেভেলপ করার জন্যে আপনার কতটুকু প্রতিবন্ধকতা আপনার পোহাতে হচ্ছে, ফেস করতে হচ্ছে। মোট শিক্ষার্থীর প্রায় 37% মাদ্রাসা এবং মাদ্রাসা থেকে বিদ্যালয়ে স্থানান্তরিত হয়। প্রাথমিক বিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী আছে, যতজন শিক্ষার্থী আছে, এর মধ্যে 37% শিক্ষার্থী মাদ্রাসা, বিভিন্ন কওমি মাদ্রাসা বা বিভিন্ন মাদ্রাসায় স্থানান্তরিত হয়। আবার বিভিন্ন মাদ্রাসা থেকে তারা স্থানান্তরিত হয়। একটা শিক্ষার্থী তার বেসটা তৈরি হওয়ার আগেই সে বিভিন্ন মাদ্রাসায় যায়, মাদ্রাসায় 2 বছর 3 বছর 4 বছর পড়ালেখা করার পরে সে মাদ্রাসাতেও সফল হতে পারে না, তখন সে আবার তার নিকটস্থ কোনো প্রাইমারি স্কুলে চলে আসে। এর বাহিরেও আরও অনেক প্রতিবন্ধকতা রয়েছে, যেমন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারের বিভিন্ন অংশীজন যারা আছেন, বিভিন্ন পর্যায়ে যারা চাকরি করেন, প্রশাসনিক বা বিভিন্ন পর্যায়ে, তাদের সন্তানদেরকেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ানো হয় না। তাহলে যদি সরকারের অংশীজন প্লাস দেশের সচেতন নাগরিকরা না এগিয়ে আসেন, তাদের সন্তানদেরকে যদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে না দেন, তাহলে সচেতন গার্ডিয়ানদেরকেও যদি আমরা না পাই, তাহলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের জন্য কি এটা প্রধান অন্তরায় নয়? তারপরেও অনেক প্রতিবন্ধকতা থাকতে পারে, এবং আমাদের মতো যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আছে, সকলেই যে সচেতন, সকলেই যে কাজের প্রতি, দায়িত্বের প্রতি আমরা শ্রদ্ধাশীল, তা কিন্তু নয়। আমাদের মধ্যেও অনেকে হয়তো ফাঁকি দেওয়ার মানসিকতা থাকতে পারে, আমাদের মধ্যে অনেকে হয়তো তার স্কিল বা কৌশলের ঘাটতি থাকতে পারে। সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে অ্যাজ এ শিক্ষক হিসাবে আমি বলবো যে আমাদেরকেও মূল্যায়ন করা হোক, আমাদেরকেও প্রয়োজনে শাস্তির আওতায় আনা হোক, বা আমাদেরকেও প্রশিক্ষণ এবং কৌশলের প্র্যাকটিস করানো হোক। পাশাপাশি সমাজে যারা আছেন সচেতন মানুষ, এই প্রতিষ্ঠানগুলো এই প্রতিষ্ঠানের মধ্যে আপনাদের সন্তানদেরকে ভর্তি করানো, আপনারা দেখবেন, আপনারা মূল্যায়ন করবেন, সহযোগিতা করবেন। আসলে সহযোগিতা যদি না করে শুধুমাত্র প্রতিবন্ধকতা তৈরি করা হয়, শুধুমাত্র সমালোচনাই করা হয়, প্রশংসা না করা হয়, তাহলে কিন্তু যারা ডেডিকেটেড বা যারা আসলেই মন থেকে শিক্ষকতাটা করেন, যারা শিক্ষার্থীদের জন্য শ্রম, মেধা, ঘাম ঝরান, তারা কিন্তু হতাশাগ্রস্ত হয়ে যায়। তারা কিন্তু একটা সময় তাদের কর্মের যখন স্বীকৃতি থাকে না, মূল্যায়ন থাকে না, তখন তারা কিন্তু পিছিয়ে যায়। তো আমি আজকে ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। আপনারা যদি আরও কোনো প্রশ্ন থাকে, আরও কিছু জানার থাকে, আমি অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন, আমি জানানোর চেষ্টা করব। সুতরাং সমালোচনা তো অবশ্যই করবেন, কিন্তু প্রাথমিক বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অবদানটাকেও কিন্তু স্বীকার করতে হবে। আসসালামু আলাইকুম।